পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না। প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস, রনি সামাজিক মাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎসে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশকে গাছের সঙ্গে বেঁধে পেটালো জনতা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হওয়ার ফলে স্বাধীনতা 54 বছর পরও মানুষকে অধিকার আদায়ের আন্দোলন করতে হচ্ছে, কারণ একদলীয় শাসন ব্যবস্থায় ক্ষমতাসীন ফ্যাসিবাদী করে তোলে। কিন্তু এই ব্যবস্থায় ভোট ডাকাতির কোনো সুযোগ নেই এবং পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন হয়। এজন্য পিআর পদ্ধতি নির্বাচন সর্বোত্তম পদ্ধতি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলে এ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, 24 ছাত্র জনতা একক কর্তৃত্বের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্তি দিতে 2 সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, 50,000-এর অধিক আহত পঙ্গু করেছেন। ছাত্র জনতা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই বৈষম্য আবার সৃষ্টি হলে রাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বৈষম্য সৃষ্টির উৎপত্তিস্থল হচ্ছে একক কর্তৃত্ব। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেবে। যেই রাষ্ট্রের স্বপ্ন ছিল আমাদের শহীদদের, তিনি বলেন, জুলাইয়ে আত্মদানকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা, অথচ প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে, তবে কোনো কোনো দলের কর্মকাণ্ডে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। জামাত ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে একদিকে সরকার ও নির্বাচন কমিশনের সক্ষমতার প্রমাণ হবে, অপরদিকে জনপ্রতিনিধিত্ববিহীন স্থানীয় সরকার ব্যবস্থা দুর্ভোগ লাঘব হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি না থাকা স্থানীয় সরকারের সকল ক্ষমতা ডিসি-ইউএনওদের হাতে, ফলে জনগণকে আমলাদের কাছে গিয়ে দাঁড়াতে হয়। জনপ্রতিনিধি না থাকা সুযোগে স্থানীয় সরকারের সব স্তরে চলছে দুর্নীতি মহোৎসব। তাই জামায়াত ইসলামী রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যার বিচারের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই দাবি জামায়াত ইসলামীর একার নয়, এই দাবি দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ও সর্বস্তরের জনগণের। জাতীয় ঐক্যমত তৈরির পেছনে কঠিন ষড়যন্ত্র চলছে দাবি করে গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রের সংস্কারের জন্য এবং জাতীয় ঐক্যমত্য তৈরি করতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগে দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়ে সমর্থন জানালেও একটি দল বিপক্ষ অবস্থান নিচ্ছে, ফলে জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি নিজের ও দলীয় স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থ ত্যাগ স্বীকার করে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস, রনি সামাজিক মাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎসে পরিণত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, গোলাম মাওলা রনি এখন টেলিভিশন, টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। শফিকুল আলম বলেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি, টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি লেখেন, সম্প্রতি সময় টিভির এক টক শোতে রনি দাবি করেছেন যে নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন। জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল? চতুর্থ পোস্টার প্রকাশ করল প্রধান উপদেষ্টার কার্যালয়। চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া, চলবে আরও দর কষাকষি। এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন, আমরা সবাই জানি 1987 সালে 10 নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? প্রেস সচিব এ সময় টক শো উপস্থাপকের এক হাত নিয়ে বলেন, দুঃখজনক বিষয় হলো সময় টিভি সেই অনুষ্ঠানের উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন। জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং যুব উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও খেলাধুলা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, জাপান সবসময় একটি বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি আপনার দেশ সফর করেছি এবং আমি ও আমার প্রতিনিধি দলের প্রতি যেভাবে আন্তরিকতা ও আতিথেয়তা দেখানো হয়েছে তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। মিয়াজাকি জানান, এশিয়ার বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপান। আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশকে গাছের সঙ্গে বেঁধে পেটালো জনতা। বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাকির বাড়িতে গুলি রেখে চাঁদা দাবির অভিযোগে রুহুল আমিন নামের এক পুলিশ সদস্যকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নেতার মেয়ে অ্যাডভোকেট শাপলা খাতুন শাহজাহান থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অ্যাডভোকেট শাপলা খাতুন ও স্থানীয়রা জানায়, আগের করা একটি অপরাধে কনস্টেবল রুহুল আমিন পুলিশ লাইসেন্সে সংযুক্ত। তিনি প্রায় এক সপ্তাহ আগে ডিবি পুলিশ পরিচয়ে শাহজাহানপুর উপজেলার নিশ্চিতপুর শাহপাড়ার বাড়িতে এসে আওয়ামী লীগ নেতা আব্দুল বাকির খোঁজ নেন। তিনি বাড়িতে না থাকায় এ সময় খরচ হিসেবে ৫০০ টাকা নিয়ে চলে যান। সকাল ৯টার দিকে আবারও তিনি ওই বাড়িতে আসেন। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। বেলা ১:৩০টার দিকে বাকির ছেলে সাজ্জাদ হোসেন সবুজ বাড়িতে আসেন। এ সময় কনস্টেবল রুহুল আমিন বলেন, গত ৫ই আগস্ট সদর থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এ বাড়িতে কিছু অস্ত্র আছে বলে তিনি সবুজকে পাশের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে টিনের মতো বাক্স খুলতে বলেন। সবুজ বাক্সটি খুললে ভেতরে শটগানের ৫ রাউন্ড গুলি বের হয়। এরপর কনস্টেবল রুহুল আমিন আওয়ামী লীগ নেতার ছেলে সবুজকে বাড়ির ভেতরে নিয়ে এসে বসেন। একটি ব্যাগ বের করে তার ভেতরে ১৫ রাউন্ড গুলি বের করে বলেন, এসব দিয়ে মামলা দেওয়া হবে। কনস্টেবল রুহুল আমিনের কথায় সবুজ বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি বোন অ্যাডভোকেট শাপলা খাতুনকে ফোন দেন। রুহুল আমিন ওই ফোন দিয়ে শাপলা খাতুনের সঙ্গে কথা বলেন। তখন তিনি জানান, তার ভাই সবুজ ব্রেন টিউমারের রোগী, ওকে ছেড়ে দিতে অনুরোধ করেন, আর না ছাড়লে থানায় নিয়ে যেতে বলেন। এ সময় কনস্টেবল রুহুল আমিন অ্যাডভোকেট শাপলাকে বলেন, ধরে নিয়ে যাওয়ার জন্য তো অপেক্ষা করছি না, ১,৩০,০০০ টাকা দিলে ওকে ছেড়ে দেওয়া হবে। এত টাকা দেওয়া সম্ভব নয় বললে রুহুল আমিন বলেন, আমরা প্রায় ৮ থেকে ৯ জন পুলিশ আছি, আমি ভেতরে একা ও অন্যরা সবাই বাইরে আছে। এ সময় তিনি ১,২০,০০০ টাকা দিয়ে সবুজকে ছাড়িয়ে নিতে বলেন। এ অবস্থায় অ্যাডভোকেট শাপলা খাতুন ও স্বামী সাদাত আলম কোর্ট থেকে অটোরিকশায় বাড়িতে আসেন। তিনি আসার পর আশপাশের লোকজন জড়ো হতে শুরু করে। পুলিশ কনস্টেবল চাঁদাবাজি করতে এসেছেন বুঝতে পেরে জনগণ তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। এ সময় অ্যাডভোকেট শাপলা খাতুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা এসে কনস্টেবল রুহুল আমিনকে নিয়ে যান। পরে তিনি শাহজাহানপুর থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেন। এ ব্যাপারে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ গণমাধ্যমকে জানান, আগের একটি অভিযোগে কনস্টেবল রুহুল আমিন পুলিশ লাইসেন্স সংযুক্ত আছেন। মারপিটে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, কনস্টেবল রুহুল আমিন রাতে ডিউটি করে অস্ত্র জমা দিয়েছেন, হয়তো সরকারি গুলিগুলো জমা দেননি। আওয়ামী লীগ নেতার মেয়ে অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।